হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা আগের দিনে পড়াগুলো কমপ্লিট করে নিয়েছো। তো আজকে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। আসলে আমি একটুখানি অসুস্থ, তাই জন্য ক্লাসগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তাও তোমরা এগুলো কমপ্লিট করো, আর যে সমস্ত অঙ্কগুলো তোমরা পাচ্ছ না সেগুলো আমাকে অবশ্যই একটুখানি হোয়াটসঅ্যাপে জানাও, নাহলে আমি তো বুঝতে পারছি না তোমরা কোনটা পাচ্ছ কোনটা পাচ্ছ না, তাই না? তো যেগুলো পারবে না সেগুলো দাগ নম্বরটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে আমি সেগুলো সলিউশন করে পিডিএফ করে তোমাদেরকে আমি সেন্ড করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো কি বলা হচ্ছে, ধরো একটা আধান এখানে রাখা আছে, ঠিক আছে, এখানে কিউ আধান আছে। এখন স্বাভাবিকভাবে কি হবে, এই কিউ আধানটা চারিদিকে তার কি কাজ করবে, তড়িৎ ক্ষেত্র কাজ করবে। অর্থাৎ কিউ আধানের এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় কোনো আধান যদি আমি আনি অন্য একটা আধানে, তাহলে কি হবে, সেটা কিন্তু বল অনুভব করবে, তাই তো? কোন বল? তড়িৎ বল। কেন না, এই কিউ আধান ওকে কি করবে, বিকর্ষণ করবে। এটা মাইনাস হলে কি হবে, একে আকর্ষণ করবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনা মানেই কিন্তু দ্বিতীয় যে কোনো আধান কি করবে, বল অনুভব করবে। তাহলে এই বল অনুভব করার ফলে সে কি হবে, গতিপ্রাপ্ত হবে। স্বাভাবিক কথা। ধর আমি কি করলাম, এখানে একটা কিউ আধান রাখলাম, ঠিক আছে, আয়ের থেকে কিছু দূরে আর একটা আধান ধরুন কিউ ডট রাখলাম। এক্ষেত্রে কি হবে, কিউ কিউ ডট কি করবে, বল প্রয়োগ করবে, যার ফলে কি হবে, কিউ ডটটা কিন্তু চলতে শুরু করবে এই দিক বরাবর। কি বললাম কথা বুঝতে পেরেছো? এক্ষেত্রে এই যে কিউ ডট, এটা কিরকম আধান, এটা একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান। এই যে বিচ্ছিন্ন ধনাত্মক আধানটা এটা কোথায় আছে, এই কিউ এর তড়িৎ ক্ষেত্রে আছে, এই কিউ এর তড়িৎ ক্ষেত্রে আছে। কি বলে কথা বুঝতে পেরেছো? এক্ষেত্রে এই বিচ্ছিন্ন ধনাত্মক আধানটাকে কোনো একটা আধানের তড়িৎ ক্ষেত্রে রাখলে সেটা যে রেখা বরাবর গমন করে সেই রেখাটাকে আমরা বলছি কি, বলরেখা। কি বলে কথা বুঝতে পেরে গেছো? সেই রেখাটাকে আমরা কি বলছি, বলরেখা। আর যেহেতু এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে হচ্ছে, তাই এর নাম হচ্ছে তড়িৎ বলরেখা। ক্লিয়ার? তাহলে তাহলে কোন একটা তড়িৎ ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখলে সেটা যে পথ বরাবর গমন করে সেই পথটাকে আমরা বলছি, রেখাটাকে বলছি আমরা বলরেখা। ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে কোনো একটা আধানের ক্ষেত্রে, ধরো একটা কিউ আধান, এর জন্য যে বলরেখাগুলো হবে তার বিস্তৃতি কত দূর হবে। এখন লক্ষ্য করে দেখো, আমরা জানি যে কোনো একটা আধানের ক্ষেত্রে কি হয়, তার চারিদিকে কত দূর পর্যন্ত তার তড়িৎ ক্ষেত্র বজায় থাকে। আমরা পড়েছিলাম তাত্ত্বিক ভাবে কতদূর, অসীম পর্যন্ত, তাই তো? তার মানে কি হবে, যদি আমি এই যে তড়িৎ ক্ষেত্র, যদি এখানে আমি অন্য কোনো একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখি, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কিন্তু এই বলের প্রভাবে, এর বিকর্ষণ বলের প্রভাবে কি আস্তে আস্তে অসীম পর্যন্ত চলে যাবে, তাই না? তার মানে কি হবে একটা, তার মানে বলরেখাটা শুরু হবে এইখান থেকে আর বিস্তার লাভ করে কতদূর অব্দি, অসীম অব্দি। এটা হলো অসীম। ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে যে এটা তো পজিটিভ ছিল, তাই না? যদি এটা হতো এরকম আধান, অর্থাৎ কিরকম, যদি এরকম হতো, যদি নেগেটিভ আধান হতো, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমি যদি ডিফারেন্ট কোনো আধান এখানে রাখতাম, অন্য একটা বিচ্ছিন্ন আধান রাখতাম কিউ ডট, ঠিক আছে, সেক্ষেত্রে কি হতো, সে কিন্তু এতে আকর্ষিত হতো, তখন কি এর দিকে ছুটে আসতো। ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখা দরকার, এর তড়িৎ ক্ষেত্র কত দূর বিস্তৃত, অসীম পর্যন্ত। তার মানে অসীমে যদি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আমি রাখি, সেও কি করবে, আস্তে আস্তে এইখানে চলে আসবে। তার মানে কি, অসীম থেকে শুরু হবে, মাইনাস আধানে এসে শেষ হবে। তার মানে মাথায় রাখতে হবে কি, যদি প্লাস আধান হয় তাহলে কি বলরেখাগুলো কেমন হবে, আধানে এখান থেকে সৃষ্টি হবে, দিয়ে অসীম পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। ঠিক আছে। আচ্ছা, যদি নেগেটিভ আধান হয় তাহলে কি হবে, মাইনাস কি হলে কি হতো, তাহলে অসীম থেকে শুরু হবে, আধানে এসে শেষ হবে। এই অসীম থেকে শুরু হলো, আধানে এসে শেষ। ক্লিয়ার? এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ আধানের জন্য বলরেখা। এর মধ্যে আরো অনেকগুলো আছে, মাকে জাস্ট চারদিকটা দেখিয়ে দিয়েছি। গেল এটা? তাহলে তাহলে ধরো এরকম হলো, ধরো এখানে একটা প্লাস আধান আছে, এখানে একটা মাইনাস আধান আছে, ঠিক আছে, দুটো পাশাপাশি রাখা আছে, ঠিক আছে, এই একটা আধান রাখা আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, আমরা আগেই বলেছি বলরেখা সৃষ্টি হবে থেকে, প্লাস আধান থেকে, আর শেষের কোথায় গিয়ে, মাইনাস আধানে। তার মানে এক্ষেত্রে বলরেখাগুলো কেমন হবে, তাহলে এখান থেকে শুরু হবে, এইখানে গিয়ে শেষ হবে। এই এরকম হয় বলরেখাগুলো। কি বলুন, কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আমাদেরকে বলরেখার কিছু বৈশিষ্ট্য করতে হবে। কি বলুন, কথা বুঝতে পেরেছো? বলরেখার বৈশিষ্ট্য করতে হবে। প্রথম কথা বলা হচ্ছে কি, আকর্ষণ। কিরকম আকর্ষণ, লক্ষ্য করে দেখো, এখানে একটা প্লাস আধান আছে, এখানে একটা মাইনাস আধান আছে, ঠিক আছে, এর মধ্যে একটা বলরেখা ধরে আমি আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে এটা
বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর ছোট হতে চায়, সংকুচিত হতে চায়। কি বললাম কথা বুঝতে পেরেছো? দৈর্ঘ্য বরাবর কি টান টান করা তারের মতো আচরণ করে, ইলাস্টিক তারের মতো আচরণ করে। ঠিক আছে, তার মানে কি এখানে যদি আরো বলরেখা আমি আঁকি এই, তাহলে কি হবে, যে বলরেখাগুলো সেগুলো কি করবে, সেগুলো দৈর্ঘ্য বরাবর ছোট হওয়ার চেষ্টা করবে, সংকুচিত হওয়ার চেষ্টা করবে, যার ফলে কি হবে, এই যে প্লাস কিউ আধান সেটা মাইনাস কিউ আধানটাকে নিচে দিয়ে কি করবে, টানবে, আকর্ষণ করবে। অর্থাৎ বলরেখার এই সংকোচনের ধর্মের দ্বারা আমরা দুটো বিপরীত ধর্মী আধানের মধ্যে আকর্ষণ বলটাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এরপরে বৈশিষ্ট্য হলো, ধরো এখানে একটা প্লাস আধান আছে, এই একটা, এখানে একটা মাইনাস আধান আছে, এই একটা। ঠিক আছে, এই হলো আমার বলরেখাগুলো। এই কি বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হচ্ছে এই যে বলরেখাগুলো সেগুলো পাশের দিকে পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক আছে, অর্থাৎ ল্যাটারাল ডিরেকশনে পরস্পর কি করবে, বিকর্ষণ করবে। কি বললাম কথা বুঝতে পেরেছো? অর্থাৎ দৈর্ঘ্য বরাবর সংকোচন আর পাশের দিকে কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে। এবার এইটার একটা প্রয়োগ দেখো, ধরো এখানে একটা প্লাস আধান আছে, এখানে একটা মাইনাস আধান আছে। ঠিক আছে, এটা প্লাস ভি, এটা মাইনাস ভি। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে বলা হলো কেমন হবে, এই যে এরকম ক্লাস থেকে শুরু অসীম চলে গেছে। কিন্তু এখন কোশ্চেন হলো এই মাঝের অঞ্চলটা কেমন হবে। মাঝের অঞ্চলটা দেখো, লক্ষ্য করে দেখো, এখানে কি হচ্ছে, এখানে এই বলরেখাটা আর এই বলরেখাটার মধ্যে কিন্তু কি কাজ করছে, বিকর্ষণ কাজ করছে। ঠিক আছে, কি হচ্ছে, বিকর্ষণ বল কাজ করছে। বিকর্ষণ বল কাজ করছে বলেই এই অঞ্চলটায় কিন্তু কোনো বলরেখা আসছে না। স্পেশালি এই যে পার্টিকুলার অঞ্চলটা, এখানে কিন্তু কোনো বলরেখা নেই, এর মধ্যে আরো থাকতে পারে। ঠিক আছে, সেগুলো আঁকা সম্ভব না সবগুলো। যেখানটাতে একেবারেই কোনো বলরেখার অস্তিত্ব নেই, অর্থাৎ এখানে ফিল্ডও নেই, বলরেখা না থাকলে সেখানে ফিল্ড থাকবে না, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র থাকবে না। এই যে বিন্দুটা, একে আমরা বলছি উদাসীন বিন্দু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে বলরেখাগুলো পাশাপাশি পরস্পরকে ঠেলছে বলেই দুটো আধান পরস্পরে কি করবে, এখানে বিকর্ষণ কাজ করবে। এই কারণেই বলা হয় যে দুটো সমপ্রকৃতির আধান পরস্পরে কি করে, বিকর্ষণ করে। হয়ে গেল এটা। তাহলে এর পরের বৈশিষ্ট্য হলো, ধরো কোন একটা বলরেখা এরকম রয়েছে। ঠিক আছে, বলরেখার কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এর যদি এ বিন্দু হয়, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। ঠিক আছে, কি বললাম কথাটা আমি, তাহলে বলরেখার উপর কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। এখান থেকে পরে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় পরে সেটা চলে আসছে। কি বলা হচ্ছে, দুটো বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। এই একটা বলরেখা, এই একটা বলরেখা। ঠিক আছে, ধরো এটা 1 নম্বর, এটা ধরো 2 নম্বর, বলা হচ্ছে এটা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে কারণটা কি বলা হচ্ছে, ব্যাখ্যা কি হবে, লক্ষ্য করে দেখো। আমি আগেই বলেছি কি, বলরেখার উপর কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এই ধরো এখানে এটা ছেদ বিন্দু, এইখানে 1 নম্বরের জন্য স্পর্শক কোন দিকে হবে, এদিকে, এটা হবে কি E1 এর দিক। একইভাবে এই বিন্দুতে 2 নম্বরের জন্য স্পর্শক কোন দিকে হবে, এইটা, দিস উইল বি E2। অর্থাৎ কি, E1 হলো 1 নম্বরের জন্য প্রাবল্যের দিক, E2 হলো 2 নম্বরের জন্য প্রাবল্যের দিক। লক্ষ্য করে দেখো, একটাই তড়িৎ ক্ষেত্র, পার্টিকুলার একটা পয়েন্ট, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটো দিক পাওয়া যাচ্ছে। কি করে সম্ভব, একটাই তড়িৎ ক্ষেত্র, তার মানে কি, তার যে কোনো একটা বিন্দুতে একটাই দিক থাকে তড়িৎ ক্ষেত্রে। এক্ষেত্রে কি হচ্ছে, একটাই বিন্দু, সেখানে দুটো দিক হয়ে যাচ্ছে। এই কারণেই বলা হচ্ছে বলরেখা কখনো, দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, এটা বাস্তবে অসম্ভব। ক্লিয়ার? এর পরের পয়েন্ট বলা হচ্ছে কি, বলরেখা কোনো একটা পরিবাহী থেকে সৃষ্টি হয়ে সেই পরিবাহীতে আবার ফিরে আসতে পারে না। অর্থাৎ এইখান থেকে শুরু হলো, আবার ঘুরে এসে এখানেই শেষ, এটা কিন্তু ইম্পসিবল। আচ্ছা, এবার এইটার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ দাও। ধরো তোমার কাছে একটা এরকম ফাঁপা পরিবাহী আছে। ঠিক আছে, তুমি করলে একে আহিত করে দিলে, তাহলে কি হবে, এর ঠিক বাইরের পৃষ্ঠতে কি হবে, আধান অবস্থান করবে। তাহলে এক্ষেত্রে বলরেখা কি হবে, ধরো এখান থেকে শুরু হলো, হয়েছে,
দি যেখানেই যাক না কেন নিশ্চয়ই কখনোই ঘুরে আর এখানে আসবে না, কারণ এর বাইরে কি আছে, সব প্লাস চার্জ আছে। আমি আগেই পড়েছি যে বলরেখা যে পরিবাহী শুরু হয় সেই পরিবাহী পৃষ্ঠে কিন্তু আর ফিরে আসে না। তার মানে লক্ষ্য করো, এখান থেকে বলরেখা বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, তাহলে এখানে আলটিমেট এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কোন বলরেখা আছে কি? নেই। এই জন্যই বলা হচ্ছে ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখার অস্তিত্ব নেই, সেই কারণে ফাঁপা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। বলরেখা যেখানে নেই সেখানে তড়িৎ প্রাবল্য নেই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, বলরেখার সংখ্যা ঘনত্ব ধরো এখানে 3টে আছে এইটুকুর মধ্যে, আর এখানে ধর এরকম আছে, ঠিক আছে, এখানে এরকম আছে, দেখতেই পাচ্ছ অবশ্যই কি হবে, দুটোর মধ্যে এইখানে সংখ্যা ঘনত্ব কম, এখানে সংখ্যা ঘনত্ব কি আছে, বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় আর এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র যদি E2 হয়, তাহলে অবশ্যই কি হবে, E2 will be stronger than that of E1। যেখানে বলরেখার সংখ্যা ঘনত্ব বেশি সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, স্ট্রঙ্গার হবে। ক্লিয়ার? ব্যাস। আমরা আগের দিনকার সুষম তড়িৎ ক্ষেত্রে পড়েছিলাম, ঠিক আছে, তো আমরা সেটা বলরেখার রেসপেক্টে আলোচনা করব। দেখো, যদি দেখা যায় যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কি করছি, বলরেখাগুলোকে আঁকছি, ঠিক আছে, যদি এরকম দেখা যায় যে প্রত্যেকটা বলরেখা ধরো 1 2 3 4 5 6, এখানে 6টা বলরেখা রয়েছে, ঠিক আছে, যদি দেখা যায় যে প্রত্যেকটা বলরেখা পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কি বলা হচ্ছে, যদি ইকুয়াল হয়, অর্থাৎ প্রত্যেকটা যদি পরস্পরের সঙ্গে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বিন্দুতে, প্রত্যেকটা অঞ্চলে বলরেখার সংখ্যা ঘনত্ব কি হবে, একই হবে। তাই বলা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে, যে কোনো বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক কি হবে, একই হবে। তখন এই পুরোটাকে আমরা বলতে পারি একটা সুষম তড়িৎ ক্ষেত্র। কি বলে কথা বুঝতে পেরেছো? অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো পরস্পরের সঙ্গে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, ওকে। এবার আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বটা পড়তে হবে। ধরো এখানে একটা তোমার প্লাস কিউ আধান রয়েছে, তাই তো, তাহলে আমরা কি জানি এর থেকে বলরেখা এরকম করে বেরোবে, চারিদিকে অসীম অব্দি চলে যাবে, এরকম ছড়িয়ে পড়বে। মুশকিলটা হলো কটা বলরেখা বেরোবে, এটা জানবো কি করে? এই কটা বলরেখা বেরোবে সেইটা স্থির করে দিয়েছেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বলছেন যদি একটা মাধ্যম থেকে যার তড়িৎ ভেদ্যতা হলো এপসাইলন এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কে, এটাকে আমরা এপসাইলন আরও কিন্তু লিখেছিলাম, ঠিক আছে। তিনি কি বলছেন, তিনি বলছেন যদি এরকম একটা মাধ্যমে কিউ আধান রাখা হয় তাহলে কিউ আধান থেকে মোট নির্গত বলরেখার সংখ্যা হবে কিউ বাই এপসাইলন। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে যদি আধানটা এসআইতে থাকে, আর না হলে সিজিএস এ বলা হচ্ছে এটা কত হবে, 4 পাই কিউ বাই কে সংখ্যক, এটা হচ্ছে সিজিএস। ক্লিয়ার? এইটা হলো কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হলো এইটা ব্যবহার করে আমরা বলরেখার মাধ্যমে, বলরেখার রেসপেক্টে প্রাবল্যকে প্রকাশ করতে পারবো। লক্ষ্য করে দেখো, আমি কি করলাম, একটা আধান এরকম করে আমি নিলাম, ঠিক আছে, এটা কিন্তু বড় করে আঁকছি, এটা একটা বিন্দু আধান, ঠিক আছে। আচ্ছা, ধর এটা হচ্ছে তোমার কিউ আধান, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এর থেকে অবশ্যই কি সেই বলরেখাগুলো এরকম করে বেরোবে তো। আমি করলাম কি, এই চারিদিকে একটা আর ব্যাসার্ধের গোলক কল্পনা করলাম, ঠিক আছে, আর ব্যাসার্ধের গোলক। তার মানে কিউ থেকে যে বলরেখাগুলো বেরোচ্ছে সেগুলো কি করবে, এই গোলকটাকে লম্বভাবে ছেদ করবে, স্বাভাবিক কথা, এই যে ছেদ করলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে, আর সমস্ত বলরেখাই কিন্তু এই গোলকের পৃষ্ঠ দিয়ে লম্বভাবে বেরোবে। এখন আমরা জানি কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত হবে, কিউ বাই এপসাইলন, তাই তো। আর এই গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কয়ার। তার মানে পরিষ্কার লিখতে পারি 4 পাই আর স্কয়ার ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন। তাহলে প্রতি একক ক্ষেত্রফল দিয়ে নির্গত বলরেখা কত হবে, কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। এবার এই যে রাশিমালাটা, এটা কিন্তু খুব পরিচিত তোমাদের,
এটা কি ছিল? এটা ছিল কিউ আধান থেকে আর দূরত্বে প্রাবল্যের রাশিমালা, আমরা আগে পড়েছিলাম। তাহলে অবশ্যই এটা হলো কি হবে? ই। তার মানে কি জানাচ্ছে? তার মানে এটাই জানাচ্ছে কোন একটা আধানের চারিদিকে যদি আমরা একটা গোলক কল্পনা করি, ঠিক আছে, তাহলে তার প্রতি একক ক্ষেত্রফল দিয়ে নির্গত বলরেখার সংখ্যাই হলো ওই গোলকের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এর থেকে সিদ্ধান্তে আসা যায় তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা বেরোয় তার সঙ্গে সমান। তাহলে প্রতি একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা ইকুয়াল টু ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পরবর্তী টপিক তড়িৎ দ্বিমেরু। কি বলা হয়েছে? দ্বিমেরু, দুটি মেরু কিভাবে সৃষ্টি হবে? দেখো, ধরো এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এর থেকে খানিকটা দূরে আর একটা প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে। এইরকম একটা সংস্থা যেখানে কি দুটো বিপরীতধর্মী আধান পরস্পরের থেকে সামান্য ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে আমরা কি বলছি? তড়িৎ দ্বিমেরু। কি বললাম? দুটো বিপরীতধর্মী আধান পরস্পরের থেকে সামান্য ব্যবধানে অবস্থান করে যে সংস্থা গঠন করে তাকে আমরা বলছি তড়িৎ দ্বিমেরু। এবার দ্বিমেরুর একটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি হলো দ্বিমেরু ভ্রামক। কি বলবো, কথা বুঝতে পেরেছো? ধরো এই দূরত্বটা হলো আমার 2L, আমি ধরে নিচ্ছি, কারণটা পরে বুঝতে পারবে কেন ধরছি, সিমেট্রি যেমন হচ্ছে, ঠিক আছে। ধরো 2L দূরত্ব রয়েছে। আচ্ছা, প্রত্যেকটা আধানের পরম মান কত? কিউ, ঠিক আছে। দ্বিমেরু ভ্রামক হলো যে কোনো একটা আধান, ভ্রামককে প্রকাশ করা হয় পি দ্বারা। পি সমান কি লেখা আছে? যে কোনো একটা আধান গুণিতক দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ 2L। তাহলে পি সমান তাহলে কি হবে? 12 কিউ। এবার দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তাই জন্য আমি কি করছি, এখানটাতে ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি, বাম দিকে ভেক্টর, ডান দিকে ভেক্টর। ক্লিয়ার? তাহলে কোশ্চেন আসতে পারে, তাহলে দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক থেকে কোন দিকে হবে? বলা হচ্ছে প্রাবল্যের ঠিক অপোজিট। প্রাবল্য কি হয়? প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে দ্বিমেরু ভ্রামক হয় ঠিক অপোজিট দিকে, এই দিকে। এইটা হবে দ্বিমেরুর দিক, অর্থাৎ কি মাইনাস থেকে প্লাসের দিকে। এটা হলো দ্বিমেরু ভ্রামকের দিক। তো আমাদের সিলেবাসে কি আছে? আমাদের সিলেবাসে আছে যে কোনো একটা দ্বিমেরু তোমাকে দিয়ে দেবে, দিয়ে তার বিভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তো আমরা সেটাই এখন করতে যাচ্ছি। তোমাদের প্রথমে রয়েছে কি? অক্ষীয় অবস্থানে। অক্ষীয় অবস্থান, ঠিক আছে। আচ্ছা, কি বলা হচ্ছে? আমি আগে ছবিটা এঁকে নিই। ধরো এইখানে একটা তোমার মাইনাস কিউ চার্জ আছে, আর এর থেকে ঠিক 12 দূরত্বে আরেকটা প্লাস কিউ চার্জ আছে, ঠিক আছে। ওকে, তাহলে কি বললাম? ধরে বিন্দুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা, এর মধ্যবিন্দু হচ্ছে ও, আর এই ডিস্টেন্সটা হলো 2L, যেরকম আমি বলেছিলাম তখন, ঠিক আছে। এবার আমি কি করলাম? এই ও বিন্দু থেকে আর দূরত্বে এখানে একটা অক্ষীয় বিন্দু পি চুজ করলাম, ঠিক আছে। অর্থাৎ কি এই দূরত্বটা হচ্ছে তোমার আর, এই, ঠিক আছে, এই। তাহলে এবারে তার মানে লক্ষ্য করে দেখো, তাহলে এপি সমান, তাহলে ওপি সমান কি? ওপি সমান হচ্ছে আর, তাহলে এপি সমান তাহলে কত হবে? এপি তাহলে কত হবে বলো? এতটা অব্দি আর এতটা অব্দি এল, তাহলে কি হবে? আর প্লাস এল। আর বিপি সমান তাহলে কি হবে? বিপি। বিপি সমান কত বলো? এতটা অব্দি আর এতটা এল, তাহলে এতটা কত হবে? আর মাইনাস এল। তাহলে এইবার এই মাইনাস কিউর জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? আমি ধরলাম E1, তাহলে 1/4 পাই এপসাইলন, আচ্ছা, কিউ বাই দূরত্ব স্কয়ার, দ্যাট ইজ এপি স্কয়ার। মান বসাও, 1/4 পাই এপসাইলন, এপি মানে কত? আর প্লাস এর হোল স্কয়ার, আর প্লাস এর হোল স্কয়ার। ওকে, এটা থাক, এটা E1। এর দিকটা ঠিক করে এবারে, দিকটা কোন দিকে হবে? মাইনাস চার্জ, আকর্ষণ ধর্মী, তাহলে কি হবে? পি এ বরাবর, পি থেকে
এর দিকে। এবার চলে যাচ্ছি আমি পরের পার্টে, এটা হচ্ছে কোথায়, পরের পার্টে চলে যাচ্ছি আমি। এবার E2, E2 কার জন্য, E2 হচ্ছে এইটার জন্য, এইখানে প্লাস কিউর জন্য পিতে, ঠিক আছে। তাহলে কি হবে, আবার সে আগের মতো ফর্মুলা 1/4πε আধান বাই দূরত্ব স্কয়ার, দূরত্ব কত, পিপি স্কয়ার, তাই তো, মান বসাও 1/4πε কিউ বাই বিপি মানে কত, আর মাইনাস এল হোল স্কয়ার। দিক কি হবে, দিক বলো, বিপি প্লাস, তাহলে কি বাইরের দিকে বিপি বরাবর, ক্লিয়ার। এখন সমস্যা হচ্ছে যে তাহলে পি বিন্দুতে দুটো প্রাবল্য কাজ করছে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2, আবার দুটোর দিক আলাদা। তাহলে এখানে আমাকে কি করতে হবে, তাহলে এই E1 এবং E2 লব্ধি তাহলে কি হবে, এখানে আমাকে বার করতে হবে। কি বলুন, কথা বুঝতে পেরেছো? তাহলে এখন দেখতে হবে আমাকে যে এই বিন্দু থেকে কোন আধানটার দূরত্ব কম, এইটার কম, তাহলে এর প্রভাবটা এখানে কি হবে, বেশি হবে। তাহলে এখানে তাহলে কি হবে, E2 E1 কে ওভার পাওয়ার করবে। তাহলে লব্ধি প্রাবল্য যদি E হয়, আমি লিখতে পারি E সমান E2 মাইনাস E1। তাহলে মান বসাও, তাহলে Q/4πε কমন চলে গেল, কি করে থাকলো বলো, E2 মানে এইটা, তাহলে 1/r মাইনাস এল তার স্কয়ার মাইনাস 1/r প্লাস এল তার স্কয়ার। এটা সমাধান করলে আসবে কি, Q/4πε নিচে r স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার সমান Q/4πε a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে কি হবে, কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, 4ab সূত্র, তাহলে 4rl, ঠিক আছে। তাহলে E equal to Q/4πε 4rl বাই হোল স্কয়ার। এটা সাজাতে হবে, ঠিক আছে, এখানে পি ঢোকাতে হবে। আমরা কি জানি, পি সমান কি ছিল, 12q, তাই তো। লিখে দিন, পরে লেখো জিনিসটাকে, তাহলে কি হবে 1/4πε, এবার 12q, তাহলে 12 নাও, তাহলে কি হবে 12q ইন্টু 2r বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার, that is 2pr by 4πε0 r স্কয়ার মাইনাস এল স্কয়ারের হোল স্কয়ার। ব্যাস, এটা হচ্ছে ই রাশিমালা। কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কি রাশি, ভেক্টর রাশি, তাই ই এর ভেক্টর দিলাম, তাহলে 2p ভেক্টর r বাই 4πε r স্কয়ার এল স্কয়ার, হয়েছে। তাহলে দিকটা কি হবে, তাহলে ফাইনাল দিকটা হবে কোন দিক বরাবর, আগে বলেছিলাম এর জন্য হচ্ছে তাহলে বিপি বরাবর, এবং বিপি। এই হলো তোমার পি বিন্দুতে প্রাবল্য রাশিমালা। এবারে স্পেশাল কেস, যদি এরকম হয় যে এই যে পি বিন্দুটা এটা ও থেকে বহু দূরে অবস্থিত, অর্থাৎ কি দ্বিমেরুর দৈর্ঘ্য সাপেক্ষে এই আর এর মানটা অনেক বেশি, অর্থাৎ কি যদি এরকম হয়, if r is very very greater than l, অর্থাৎ r square is very very greater than l square, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, আমরা এটা করতে পারি কি, এখানে যে মাইনাসটা আছে এটাকে আমি কি করতে পারি, এক্ষেত্রে এল স্কয়ারটাকে আমি ইগনোর করতে পারি। তার মানে আমার তখন এটা দাঁড়াবে এটা ইকুয়াল টু 1/4πε 2p, তার নিচে কি হবে, আচ্ছা এখানে স্কয়ার ছিল একটা, তাহলে কি হবে r⁴, ঠিক আছে, উপরে একটা আর আছে, তাহলে 2p/r³ ভেক্টর দিয়ে দাও, হয়ে গেল রাশিমালা। এবারে আমরা চলে যাচ্ছি, এবারে করব দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোন একটা বিন্দুর জন্য, ঠিক আছে। তা দ্বিমেরু আঁকি আগে, আবার সেই -q
এখানটাতে প্লাস কিউ, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, সেম জিনিস আবার ও, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে কি হবে, লম্ব সমদ্বিখণ্ড মানে কি হবে, তাহলে এটা হবে লম্ব সমদ্বিখণ্ড, ঠিক আছে। আমি এইখানে একটা বিন্দু চুজ করলাম, ধরো পি বিন্দু, ঠিক আছে। দূরত্বটা কত, ও থেকে আর, আমার সে আগের আর, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দু আমি চুজ করেছি, তাহলে জয়েন করি, তাহলে এই এই হয়ে গেল। আচ্ছা তাহলে এখন ঘটনা হচ্ছে যে এই পি বিন্দুতে আবার কি হবে, এর জন্য প্রাবল্য, এর জন্য প্রাবল্য, ঠিক আছে। দুটো আমাকে গণনা করতে হবে। লক্ষ্য করে দেখো এক্ষেত্রে দুটো আধানের মান কিন্তু সেম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিরকম করে এখানে কাজে আসে এটা লক্ষ্য করো। আচ্ছা আমি ধরলাম তাহলে মাইনাস কিউর জন্য ধরো এখানে প্রাবল্য হচ্ছে কি, ধরো E1, ঠিক আছে। তাহলে মাইনাস কিউর জন্য E1 যদি হয় তার দিকটা কোন দিকে হবে, অবশ্যই এই দিক বরাবর হবে, ঠিক আছে। এটা হবে কি E1 এর দিক, আকর্ষণ ধরবে। একইভাবে এখানে প্লাস কিউ, তাহলে এর জন্য এখানে প্রাবল্য কোন দিকে হবে, বিকর্ষণ ধর্মী, তাহলে বাইরের দিকে। এইটা হবে কি E2। আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে। তো আমি এখানে একটা সমান্তরাল রেখা টানলাম, যদি এটা থিটা হয় তাহলে এটা কি হবে, একান্তর কোণ থিটা। যদি এটা থিটা হয় অনুরূপ কোণ এটাও কি হবে থিটা, ঠিক না বল। তাহলে এখন E2 এই বরাবর উপাংশ কত হবে, E2 cos থিটা। আর এখানে E1 এর এদিক বরাবর কত হবে বলো, E1 এটাও cos থিটা। আবার E2 এই দিক বরাবর উপাংশ কত হবে, E2 sin থিটা। আর E1 এর দিক বরাবর উপাংশ কত হবে, E1 sin থিটা। হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এটাও তো কিউ, এটাও তো কিউ, ঠিক কিনা। তার মানে অবশ্যই কি হবে, E1 এর মড ভ্যালু ইকুয়াল টু কি হবে, E2 এর মড ভ্যালু। তার মানে E1 sin থিটা ইকুয়াল টু E2 sin থিটা। তার মানে এইদিকে প্রাবল্যের যে পার্ট আর এইদিকে প্রাবল্যের যে পার্ট দুটো পরস্পর কি করবে, প্রশমিত করবে। তাহলে লব্ধি থাকে কোন দিকে, এইটা। তাহলে এইটা পরস্পর সঙ্গে কি হবে, তাহলে এখানে যোগ হয়ে যাবে। তার মানে লব্ধি প্রাবল্য যদি আর হয় তাহলে আর ইকুয়ালটা কি লিখতে পারবো আমি, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। আবার আমরা এটা জানি মড অফ E1 ইকুয়াল টু মড অফ E2। তার মানে E1 যা E2 তা, তো একই জিনিস। তাহলে আমি 2E1 করে দিচ্ছি, তাহলে 2E1 cos থিটা। তাহলে মান বসাও, 2 থাকলো E1, E1 এ কত, E1 মানে কি এর জন্য প্রাবল্য এখানে, তাহলে কি হবে, তাহলে 1/4πε, তাই তো, আধান বাই দূরত্ব স্কয়ার, দ্যাট মিন্স AP স্কয়ার হয়েছে ইনটু cos থিটা। এটা থিটা যদি হয় তাহলে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, ভূমি বাই অতিভুজ, তাই তো। তাহলে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ AP হয়েছে, ব্যাস মান বসাও। তাহলে 1/4πε উপরে 2Q AP। AP কি হবে গো, AP এইটা কি হবে, রুট ওভার এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার। এটা কত হবে, এটা L স্কয়ার প্লাস R স্কয়ার, AP স্কয়ার পেয়ে গেলাম। তাহলে R স্কয়ার প্লাস L স্কয়ার ইন্টু AO মানে কত, L পেয়ে গেছি, তাই কি AP রুট ওভার R স্কয়ার প্লাস L স্কয়ার। তার মানে R ইকুয়াল টু 2LQ, তার উপরে হচ্ছে P পেয়ে গেছি আমি, নিচে কি আছে 4πε, তাই তো। তাহলে R স্কয়ার প্লাস L স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা রোধী প্রাবল্যের মান। আর দিকটা কোন দিক হবে, কিছু নাম দিয়ে দাও এটাকে একটা তুমি, তাহলে Q, তাহলে কি হবে along PQ ভেক্টর হয়ে গেল, ঠিক আছে। আবার সি স্পেশাল কেস, স্পেশাল কেস কি বলছে, যদি আর এর মানটা
অনেক বেশি হয়, অর্থাৎ কি ও থেকে এই বিন্দুটা বহু দূরে অবস্থান করে, সেক্ষেত্রে কি আমি এল স্কয়ারটাকে ইগনোর করতে পারবো, তাই না? তখন আর হয়ে যাবে ভেক্টর বাই 4 পাই, বলো এটা নেই ধরে নাও, তাহলে কি হবে আর কিউ, ব্যাস। এবার আমরা কি করবো, এবার আমরা একটা দ্বিমেরু আঁকবো। এই আঁকলাম, ঠিক আছে। ধরো এর থেকে 12 দূরত্বে আর একটা প্লাস চার্জ কিউ আছে, দূরত্বটা হচ্ছে তোমার 12 যেমন আগে থেকে ছিল, মধ্যবিন্দু হচ্ছে ও, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি বললাম কি এই দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানে বা কৌণিক অবস্থানে কোন একটা বিন্দুতে আমি প্রাবল্য বের করতে চাইছি, তাহলে পি হচ্ছে একটা যে কোনো বিন্দু, এটা আরবিটারি বিন্দু, ঠিক আছে। তা আমি কি করব, পি আর ওটাকে জয়েন করব। আমি ধরলাম এই দূরত্বটা হচ্ছে কত, আর দূরত্ব, ঠিক আছে। এবং এই পিও সরলরেখা এ বি সরলরেখার সঙ্গে কত কোণ করে, থিটা গুণ করে। এখন বক্তব্য হচ্ছে যে এই এ বি দ্বিমেরুর যে দ্বিমেরু ভ্রামক সেটা কত ধরলাম আমি, পি, স্মল পি। তাহলে স্মল পি ডিরেকশনটা কি হবে, এ বি বরাবর, এই দিক বরাবর। তাহলে সেই দ্বিমেরু ভ্রামকের ওপি বরাবর রূপাংশ কত হবে, পি কস থিটা। এবং তার ঠিক 90 ডিগ্রিতে এদিকে থাকবে কত, পি সাইন থিটা। এটা এরকম করে এসছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা মজার বিষয় দেখো, এই যে পি বিন্দুটা সেটা পি কস থিটা ভ্রামক যুক্ত দ্বিমেরুর একটা কি বিন্দু, অক্ষীয় বিন্দু। এই ভ্রামক এইদিকে, অক্ষের উপরে পি বিন্দু আছে। আবার এট দ্য সেম টাইম এই পি বিন্দুটা পি সাইন থিটা ভ্রামক যুক্ত দ্বিমেরুর কি বিন্দু, এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে অবস্থিত একটা বিন্দু। তার মানে এই বিন্দুটা অ্যাকচুয়াল দুটো ভ্রামকের জন্য প্রাবল্য ফিল করবে, দুটো দ্বিমেরুর জন্য প্রাবল্য ফিল করবে, তাই না? তাহলে পি কস থিটার জন্য কি অক্ষীয় অবস্থানে, আর পি সাইন থিটার জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোন একটা বিন্দুতে যে প্রাবল্য সেইটা, ঠিক আছে। ওকে, আমি ধরলাম পি কস থিটার জন্য এখানে প্রাবল্যের দিক এটা হলো E1, প্রাবল্য হলো E1, ঠিক আছে। আচ্ছা, আর পি সাইন থিটার জন্য কোন দিকে হবে, অপোজিট দিকে হবে। তাহলে ধরলাম আমি এই দিকে, ঠিক আছে, এটা হচ্ছে E2। তাহলে এখন এই বিন্দুতে E1 এবং E2 লব্ধি পেয়ে গেলেই হয়ে গেল আমার কাজ শেষ, তাই না? তো সামান্তরিক আঁকো সেই 11 এর পদ্ধতি। এইটা হলো সেই আর, এই আরটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে। বোঝা গেল। এবার ঘটনা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেলটা এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর আমি এই পুরো অ্যাঙ্গেলটা এটা ধরলাম ফাই, যেখানে ফাই হলো কি আর এবং E1 এর মধ্যবর্তী কোণ, আর E2 এবং E1 এর মধ্যবর্তী কোণটা আছে 90 ডিগ্রি, পরস্পর লম্ব আছে আর কি। তাহলে পরিষ্কার লেখা যেতে পারে আর ইকুয়াল টু √ওভার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। তারপরে কি আছে 2E1 E2 cos 90, ওটা 0 হয়ে গেল, এটা পুরো থাকলো। যদি আমি E1 E2 এর মানটা বের করতে পারি তাহলে এই কাজ শেষ, ঠিক কিনা? চলো এইবার আমরা কি করব, আমাদের যেগুলো আমরা এক্ষুনি করে এসেছি অর্থাৎ অক্ষীয় অবস্থানে এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, সেইখানে ভ্যালুগুলো এখানে চুজ করব, ঠিক আছে, সেখানে বসাবো এখানে। আচ্ছা, তো এখন এই E1টা কি, E1টা হলো পি কস থিটা ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুর একটা অক্ষীয় বিন্দুতে প্রাবল্য। তাহলে দেখো তো আমার আগের যে যেগুলো পড়েছি সেগুলো কাজে লাগাবো। তাহলে E1 সমান কি লিখতে পারি, আমি ফর্মুলা লাগাচ্ছি 4 পাই এপসাইলন, কি হবে, কি ছিল 2p বাই r কিউব ছিল না, তাহলে 2p, তাহলে p জায়গায় এখানে কি হবে, p cos থিটা হয়ে যাবে, 2p cos থিটা r কিউব। মানে এই গ্যাপটা খুব বড় ধরা হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। E2 কত হবে, মনে করো 1/4 পাই এপসাইলন, কি ছিল, সিম্পল p, কি ছিল, এটা কার জন্য, এর জন্য তো, তাহলে p sin থিটা, p বাই r কিউব ছিল না, তাহলে কি p sin থিটা বাই r কিউব হয়ে গেল। এইটা নিয়ে এখানে বসিয়ে দাও, ঠিক আছে। অতএব আমি লিখছি, দেখো, অতএব r ইকুয়াল টু কি হবে, √ওভার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার, কমন পার্টটা বের করে দাও, তাহলে কি হবে p বাই 4 পাই এপসাইলনটা, আচ্ছা r কিউব বেরিয়ে যাচ্ছে, এটা বাইরে চলে আসছে, তাই তো,
ভেতরে থাকছে এইটা কি থাকছে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ব্যাস ঠিক আছে, পেয়ে গেছি কাজ। কত শুধু সরল করা, তাহলে কি হবে p/4πε/r কিউব, এটা কি হবে বলো? 4টে cos স্কয়ার থিটা আছে, ভেঙে দাও, 3টে cos স্কয়ার থিটা আর একটা cos স্কয়ার থিটা, তাই না? তাহলে 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে এইটা হচ্ছে 3 cos স্কয়ার থিটা প্লাস 1, এইটা হচ্ছে লব্ধি প্রাবল্য, ঠিক আছে। আচ্ছা, নাম লিখতে পারো, ধরো পি, তাহলে কিউ আর এস, তাহলে কি হবে এটা পি আর বরাবর, এটা চারের দিক, ঠিক আছে। এবার ফাইটা বার করতে হবে। দেখো তো ট্যান ফাই মানে কি হবে? ট্যান ফাই মানে লম্ব বাই ভূমি, এটা E2 এটা E2, তাই না? তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত E2, ভূমি কত E1, হয়ে গেছে। এখন মজার কেস হলো E2 এর ভ্যালু তাহলে পুট করতে হবে। E2 কি ছিল 1/4πε p sin থিটা বাই আর কি, E1 কি ছিল 1/4πε p cos থিটা, সামনে একটা 2/r3, E2/E1 সব কেটে যাবে, পড়ে থাকবে কি একটা হাফ, আর কি থাকবে sin বাই cos মিন্স tan, ঠিক আছে। তার মানে phi ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan থিটা। ফাইটা কি? ফাইটা হচ্ছে আর এবং E1 এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে দিকও পেয়ে গেলাম, মানও পেয়ে গেলাম, কাজ শেষ। তোমাকে দুটো লিখতে হবে, এটাও লিখতে হবে এটাও লিখতে হবে। এটা মজার কেস। দেখো এই সমীকরণটা গুরুত্ব হলো এইখানে আমরা থিটা এবং আর এর দরকার মতো ভ্যালু বসিয়ে যে কোনো বিন্দুতে দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করতে পারি, অর্থাৎ যেগুলো আমরা করে এসেছি সেখানেও কিন্তু ফিরতে পারবো। কিরকম করে লক্ষ্য করো, এটা বুঝিয়ে দিচ্ছি। ধর একটা দ্বিমেরু তোমাকে দিল -q +q, সেন্টার হচ্ছে O, সেন্টার থেকে আর দূরত্বে একটা বিন্দু, এখানে ধরো তুমি প্রাবল্য বের করো, এখানে ই কত হবে, ঠিক আছে। এখানে অক্ষীয় বিন্দু আমরা জানি, পড়েছিলাম আগেবারে করে এসেছি, কি করেছিলাম, ই সমান কি বেরিয়েছিল, এটা বেরিয়েছিল 1/4πε 2p/r3, এটা বেরিয়েছিল তো। দেখো এটা এখান থেকে পাই কিনা, এটা যে কোনো অবস্থানের জন্য অক্ষীয় অবস্থান বলেছি। অক্ষীয় মানে কোথায়, থিটা কত হবে, এই তো অক্ষীয় দিক, তো থিটা কত হবে 0 ডিগ্রি, এখন বসাও তাহলে if থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, ঠিক আছে, বসাও r ইকুয়াল টু 1/4πε, ঠিক আছে, আর কিউব, এইবার cos 0 কত হবে 1, 3 1 4, রুট করলে 2 এসে গেছে, যেখানে p ছিল একটা 2p/4πε দেখো এটা মিলেছে কিনা। তার মানে আমরা এই সমীকরণ ইউজ করে কিন্তু যে কোনো জায়গার প্রাবল্য বের করতে পারবো। হলো, তাহলে এটা পুরোটা ক্লিয়ার করে তুলে নাও। আজকে এতদূরই থাকবে, নেক্সট দিনকে আমরা দ্বিমেরুর বাকি আলোচনাটা করবো। এরপরে তোমাদের একটা প্রবলেম সলভিং ক্লাস আমি দেবো, যেখানে তোমাদের যেগুলো আটকে গেছে সেগুলো আমি এখানে আবার সলিউশন আকারে ভিডিওতে আপলোড করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাস দেখা হবে, গুড বাই।